হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এবিটির ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার 194 এর যে প্রবলেমসগুলো রয়েছে সেই প্রবলেমসগুলো আমরা সলভ করব। ওকে, তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা সেটা কি বলছে দেখো, বলছে বায়ুমণ্ডলে থাকা কোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে। সিম্পল জিনিস, আমরা সবাই জানি আমাদের যে পৃথিবীর ছাতা, ছাতাকে বলা হয় ওজোন, ওজোন গ্যাসকে, তাই না? মানে ওজোন স্তর, একটা ওজোন স্তর রয়েছে, যে ওজোন স্তরটা কি করে, অতিবেগুনি রশ্মিকে আমাদের পৃথিবীতে আসতে বাধা দেয়, তাই না? তাহলে যে ওজোন যে স্তরটা রয়েছে সেই ওজোন স্তরটা মেনলি যে অতিবেগুনি রশ্মি এটাকে কি করে দেয়, শোষণ করে ফেলে। বুঝতে পারলে? তো যে কারেক্ট অ্যান্সার হবে সেটা কি, মানে ওজোন স্তর হবে। তুমি যদি রিয়াকশনটা দেখো এরকম হয়, ধরো O3 রয়েছে, O3 যখন আলট্রাভায়োলেট রে, ওকে, ইউভি রশ্মিকে যখন শোষণ করে তখন কি হয়, সেটা অক্সিজেন আর অক্সিজেন পরমাণুতে ভেঙে যায়। বুঝতে পারলে? অক্সিজেন গ্যাস আর অক্সিজেন পরমাণুতে ভেঙে যায়। এটা কিন্তু এই যে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, হ্যাঁ, এটা মাথায় রাখবে যে এটা পরমাণু, সেই পরমাণুটাকে আমরা কি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রাখি, নোটেশন এটা। ক্লিয়ার হয়েছে? তাহলে ইউভি রশ্মি যখন ওজোন স্তরে পড়ে, সে ওজোন স্তরটা কি হয়, অক্সিজেন গ্যাস আর অক্সিজেন পরমাণুতে ভেঙে যায়। তোমাকে রিয়াকশনও জিজ্ঞাসা করতে পারে, তাহলে লিখে দেবে। ক্লিয়ার হলো? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বলছে প্রদত্ত কোনটি 300 কেলভিনের সমান। তাহলে অপশন কি দিয়েছে দেখো, সবই সেলসিয়াস স্কেলে বলে দিয়েছে। তাহলে তুমি রিলেশন জানো, রিলেশন কি বলো? তোমাকে যদি বলে যে কেলভিন স্কেল, এটা হচ্ছে তোমার কেলভিন স্কেলে ক্যাপিটাল টি দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা, আর সেলসিয়াস স্কেলকে আমরা টি দিয়ে রিপ্রেজেন্ট করি, স্মল টি প্লাস 273 হয়, তাই তো? এটা সূত্র। তোমাকে কেলভিন স্কেলে বলে দিয়েছে সেলসিয়াস স্কেলে বের করতে হবে, তাহলে তুমি কি লিখবে, যে টি ইকুয়াল টু ক্যাপিটাল টি মাইনাস 273, তাই তো? ক্যাপিটাল টির ভ্যালু কত বলেছে এখানে, 300 বলেছে, 300 মাইনাস 273 লিখবে। তাহলে 300 মাইনাস 273 করলে পরে দেখো 27 আসছে, সুতরাং 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আনসার কী হবে তোমার, 27 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার হয়েছে? এটা তোমার কারেক্ট অপশন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে দেখো, এসটিপিতে, এসটিপি মানে কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আমি আগেও বলেছিলাম স্ট্যান্ডার্ড টেম্পারেচার কাকে বলে, আমরা 0 ডিগ্রি সেলসিয়াসকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার। আর স্ট্যান্ডার্ড প্রেশার মানে 1 ATM, 1 অ্যাটমসফেরিক প্রেশারকে বলা হয়ে থাকে স্ট্যান্ডার্ড প্রেশার। ক্লিয়ার হয়েছে? বলছে তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আর 1 ATM চাপে 11.2 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসের ভর কত, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কি জানি, আমরা ইন জেনারেল যেটা জানি সেটা হচ্ছে কি, নাকি এসটিপিতে, ধরো এসটিপিতে তোমার মানে 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তার যে ভর 1 মোল মানে কি, 22.4 লিটার, আর 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের যে ভর হয় সেটা কত হয় বলো? কার্বন ডাইঅক্সাইড গ্যাস বলে দিয়েছে কার্বন, কার্বন থেকে কি পাবে তুমি দেখো, ভেঙে ভেঙে করো, অসুবিধা নেই, CO2, তাই তো? তাহলে কার্বন থেকে তুমি পাচ্ছ দেখো 12, আর অক্সিজেন থেকে তুমি 16, 16 আর দুটো রয়েছে তাই 2 দিয়ে গুণ করবে তুমি, তাই তো? তাহলে টোটাল তুমি কি পাচ্ছ, 12 প্লাস 16 ইন্টু 2, তাহলে কত আসছে, 12 প্লাস 32, তাহলে 44 গ্রাম পাচ্ছ তুমি, তাই না? তাহলে এটা তোমার কত হবে, 44 গ্রাম হবে। তাহলে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসের যে ভর সেটা কত, 44 গ্রাম। জিএম করে দাও। আচ্ছা, তোমাকে অপশনে বলেছে, মানে কোশ্চেনটা বলেছে 11.2 লিটার, রাইট? 2 লিটারে কত হবে? তাহলে 22.4 লিটারে পাচ্ছ তুমি 44 গ্রাম, তাই তো? তাহলে একে কত পাবে, এত ভাগ 22.4 পাবে, আর এততে কত হবে, 11.2, এত গ্রাম। তাহলে এটা কাটাকাটি করলে নিচে 2 আসবে, 2 দিয়ে কাটলে পরে 22 হবে, সুতরাং 22 গ্রাম তোমার আনসার হবে। বুঝতে পারলে? বুঝে বুঝে করো, হ্যাঁ। তাহলে 22 গ্রাম তোমার আনসার হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা দেখো, বলছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, অসুবিধা নেই,
লোহা কঠিন পদার্থ, তাই তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক রয়েছে। কঠিন পদার্থের কি তিনটে তুমি প্রসারণ গুণাঙ্ক পাও, মানে তিন ধরনের প্রসারণ পেতে পারো, এক দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ আর একটা ভলিউম প্রসারণ। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, হলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত হবে? একটা রিলেশন তোমাকে জানতে হবে। রিলেশনটা কি দেখো, আলফা দিয়ে আমরা সাধারণত দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে রিপ্রেজেন্ট করি, বিটা দিয়ে আমরা ক্ষেত্রফল, আর গামা দিয়ে আমরা ভলিউম প্রসারণ গুণাঙ্ককে লিখে থাকি। এই তিনটের মধ্যে রিলেশন কি হয় বলো তো? এই যে বিটা, বিটা ক্ষেত্রফল, মনে রাখবে ক্ষেত্রফল মানে স্কোয়ার হয়। মানে ধরো তোমার একটা স্কোয়ার দিলাম, স্কোয়ারের যদি মানে এরিয়া বের করতে বলে তুমি কি করো, বাহু স্কোয়ার করে দেবে, তাই না? এটা তোমাকে যদি একটা স্কোয়ার মানে বর্গক্ষেত্র দেওয়া হয় তাহলে তুমি কী করবে, এই যে বাহুটা নেবে তুমি, এই বাহুর স্কোয়ার করে দিলে কী পাবে তুমি, এই পুরোটার এরিয়া পাবে, তাহলে 2, সেই 2 টার্মটা তুমি মাথায় রাখবে। তাহলে এটা কত হয়, বিটা ইজ ইকুয়াল টু 2 ইন্টু আলফা। আর গামাটা কি, মানে গামা হচ্ছে তোমার ভলিউম, ভলিউম মানে কিউব হবে, তাই না? সুতরাং 3 আলফা হবে। বুঝতে পারলে? তাহলে এখান থেকে তুমি বলতেই পারো, দেখো যদি তিনটের মধ্যে রিলেশন আমাকে বলে তাহলে কি বলবো আমরা। সুতরাং আলফা ইকুয়ালটা আমরা বলতে পারি, দেখো বিটা বাই 2। তাহলে এখান থেকে তুমি আলফার ভ্যালু বের করতে পারো, বিটা বাই 2 হবে। এখান থেকে তুমি আলফার ভ্যালু বের করতে পারো, গামা বাই 3 হবে। তাহলে এটা কি তিনটের মধ্যে রিলেশন। এই যে যেটা লিখলাম এটা কি বলো, তিনটের মধ্যে রিলেশন। বুঝতে পারলে? এবার তোমাকে নিশ্চয়ই আলফা বলে দিয়েছে, বিটা বের করতে বলেছে, তাই তো? তাহলে তুমি সুতরাং বলবে ভাই বিটা ইকুয়াল টু 2 ইন্টু আলফা, তাই না? আলফার ভ্যালু কিছু বলেছে? আলফার ভ্যালু কিছু বলেনি, তাহলে আনসার তোমার 2 আলফা হবে। এখানে যদি বলতো ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক না বলে যদি বলতো সাপোজ আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাহলে তুমি আনসার 3 আলফা করতে। বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বলছে অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব কি হবে? ছবি আঁকো। ছবি আঁকলে কি কনফিউশন থাকবে না, ছবি আঁকো। হ্যাঁ, ধরো একটা অবতল দর্পণ তোমাকে দিয়েছে, সাপোজ এটা একটা অবতল দর্পণ। অবতল দর্পণের কি হয়, এটা তোমার রিফ্লেক্টিং প্লেন, ঠিক আছে? ভেতরটা তোমার রিফ্লেক্টিং প্লেন। ওকে, এম এম প্রাইম করে দাও। সাপোজ এটা তোমার ফোকাস আর এটা তোমার বক্রতা কেন্দ্র, মানে সেন্টার অফ কার্ভেচার সি ধরলাম। ক্লিয়ার হয়েছে? এবার একটা অবজেক্ট তুমি রেখেছো বক্রতা কেন্দ্র ফোকাসের মাঝে, সাপোজ এইখানে একটা তুমি অবজেক্ট রেখেছো, যা খুশি। তাহলে কি হবে দেখো, তুমি এখান থেকে তিনটে রশ্মি তুমি এখান থেকে ছুটতে পারো। একটি সমান্তরাল করবে তুমি একদম, যে এই যে সেন্টার দিয়ে যে অ্যাক্সিসটা গেছে, এই অ্যাক্সিসের প্যারালাল তুমি একটা রশ্মি তুমি ফেলতে পারো। ফেললাম, ফেললে কি হবে, সেটা কি ফোকাস দিয়ে যাবে, সেটা ফোকাস দিয়ে পাস করবে, এটা ফোকাস দিয়ে পাস করলো। সেকেন্ড তুমি কি করতে পারো দেখো, তুমি ফোকাস দিয়ে একটা রশ্মি পাঠাতে পারো। যদি ফোকাস দিয়ে রশ্মি পাঠাও তাহলে সেটা কি হবে, প্যারালাল হয়ে যাবে, তাই না? তাহলে এটা এরকম প্যারালাল হবে বেরিয়ে যাবে। এটা একটুখানি বাঁকা তারা হয়েছে, মানে এটা একটু বাঁকা হয়েছে, এটা একটু ঠিক করে দিই। ওকে, তাহলে এরকম প্যারালাল বেরিয়ে আসবে। তাহলে এটা যদি প্যারালাল আসে জাস্ট এরকম কাইন্ড অফ এরকম হবে। ওকে, অথবা এটা যদি তুমি না করতে চাও তাহলে তুমি আরেকটা করতে পারো, সেটা হলো কি, সেটা হচ্ছে তুমি ধরো এই যে মিররটা রয়েছে, মিররটা তুমি মিররটাকে একটুখানি বাড়িয়ে দিই, তুমি একদম সেন্টার অফ কার্ভেচার দিয়ে একটা রশ্মি তুমি পাঠাবে। তুমি বুঝতে পারলে কথাটা আমার? তাহলে এই যাবে, এই সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে, এটা একদম মিশে যাবে এটা। ওকে, এরকম এই গেল, এই পাস করে চলে আসলো। তাহলে একদম যে মিলিত পয়েন্টটা কোথায়, মিলিত পয়েন্টটা কিন্তু এইখানটা। তাহলে এইখানে একটা কিন্তু দেখো ইমেজ উৎপন্ন করছে, এইখানে একটা কি ইমেজ উৎপন্ন করছে। তাহলে আগে ইমেজ, এটা অবজেক্ট ছিল, এটা অবজেক্ট, আর এটা কি ইমেজ, তাই না? তাহলে এখানে ইমেজ উৎপন্ন করলো। ক্লিয়ার হয়েছে?
এবার ভালো করে তাকিয়ে দেখো ইমেজটার নেচারটা কেমন। আমাকে যদি নেচার জিজ্ঞাসা করে, প্রকৃতি যদি জিজ্ঞাসা করে, তাহলে তুমি কি বলবে? ইমেজের যে প্রকৃতি বা নেচার, সেটা প্রথমত এটা দেখো উল্টো। উল্টো উল্টো মানে কি? অবশিষ্য। অবশিষ্য। সেকেন্ড, দেখো বস্তু যেটা মানে বস্তুর যে আকার তার থেকে কিন্তু সাইজে বড় এটা, তাহলে বস্তু অপেক্ষা আকারে বড়। আকারে বড়, বিবর্ধিত, তাই তো? আচ্ছা, 3 নম্বর কি দেখো, এইখানে তুমি যদি একটা পর্দা রাখো, এখানে তুমি একটা যদি পর্দা রাখো, সাপোজ এটা একটা স্কিন, তাহলে কিন্তু এটা ছবি মানে পর্দায় কিন্তু ছবি উঠবে, তাহলে পর্দায় ছবিটাকে ফেলা যাবে, তুমি ফেলতে পারবে, তাই না? তাহলে পর্দায় ছবি উঠবে এটার, তাহলে পর্দায় ফেলা যাবে, তাহলে কি বলতে পারি আমরা? এটা সৎ প্রতিবিম্ব। সৎ বিম্ব। তাহলে এই তিনটে হচ্ছে তার নেচার: অবশিষ্য, আকারে বড় এবং সৎ প্রতিবিম্ব। বুঝতে পারলে? এবার তোমার অপশন কি দিয়েছে সেটা দেখো। এবার তোমার অপশনে বলছে সৎ বিবর্ধিত, অবশ্যই কারেক্ট, এটাই আনসার হবে, কারণ সৎ সৎ প্রতিবিম্ব গঠিত হচ্ছে, মানে সৎ মানে কি? পর্দায় ফেলা যাবে। বিবর্ধিত মানে আকারে বড়, মানে বস্তু অপেক্ষা আকারে বড়। সেকেন্ডটা কি বলছে দেখো, অসৎ খর্বাকার। খর্বাকায়, খর্বাকায় মানে ছোট বোঝায়, ঠিক আছে? বস্তু অপেক্ষা আকারে ছোট বোঝায়। আর অসৎ মানে যেটা পর্দায় ফেলা যাবে না, মানে আয়নার ভেতরে যদি হতো তাহলে সেটাকে আমরা পর্দায় ফেলতে পারতাম না। আয়নার ভেতরে, ধরো আমি আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম, নর্মাল একটা আয়নার সামনে গিয়ে যখন আমরা দাঁড়াই, আমার ছবিটাকে কি পর্দায় ফেলতে পারি? ধরতে পারি কি? ধরতে পারি না, আয়নার ভেতরে রয়েছে, তাই না? ওটাই, সেটা কি? অসৎ বিম্ব। এখানে বলছে সৎ খর্বাকায়, সৎ বিম্ব ফাইন, বাট খর্বাকায় নয়। খর্বাকায় মানে কি? আকারে ছোট। অসৎ বিবর্তিত না, তাহলে অপশন এ তোমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, হচ্ছে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক তা হলো, দেখো একই কোয়েশ্চেন বারবার রিপিট হচ্ছে, তাহলে এভিটিএ টেস্ট পেপার করলে পরে তোমার কি ক্লিয়ার হচ্ছে, বুঝতে পারছো? কোন ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেগুলো কিন্তু তুমি বুঝে যাচ্ছ, মানে কি টেস্ট পেপার সলভ করলে তোমার কি স্কিলটা ডেভেলপ হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? তো তোমার পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে। বলছে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক। বিচ্যুতি মানে কি? যে বেশি বেঁকে যায়, কি? বেগুনি আলো। বেগুনি আলোর বিচ্যুতি সব থেকে বেশি হয়, লাল আলোর বিচ্যুতি সব থেকে কম হয়। আমি অনেকবার বলেছি এখানটায় ব্যাপারটা কি হয়। অ্যাকচুয়ালি বেগুনি আলোর যে ওয়েভলেন্থ আর লাল আলোর ওয়েভলেন্থ জিনিসটা ভাববে, সেখান থেকে র্যালের সূত্রে, র্যালে বলছি কচির সূত্রে অ্যাপ্লাই করবে। কচির সূত্র থেকে তুমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পেয়ে যাবে, তাই না? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পেয়ে গেলে সেখান থেকে তুমি ভেলোসিটি বলতে পারো সেই মিডিয়ামটায়, বুঝতে পারলে? এসব জিনিস কিন্তু তোমরা সবাই জানো, বারবার আমি বলি, আবার একবার বলে দিচ্ছি। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা আমরা বের করি এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডেফিনেশন যেটা হয় শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই মিডিয়ামে লাইটের স্পিড। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে তুমি ভেলোসিটিও ক্যালকুলেট করতে পারছো, ভি ইজিক্যাল টু সি বাই মিউ। মিউর ভ্যালুটা মোর দ্যান 1 হবে ফ্রি মিডিয়াম ছাড়া। তাহলে এখানে দেখো যদি তোমার ওয়েভলেন্থ যদি কম হয়, ওয়েভলেন্থ কম হলে কি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হবে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হলে পরে ভেলোসিটি কম হবে। ভেলোসিটি কম মানে কি? সে দিক 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 আস্তে আস্তে যাবে, তাই না? তো আস্তে আস্তে যায়, বেশি বেঁকে যায়। এই হচ্ছে গল্প, আর কিছুই না, সিম্পল জিনিস। এটাকে বলি কচির সূত্র, এটাকে বলা হচ্ছে জাস্ট ডেফিনেশন অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, হচ্ছে প্রদত্ত কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়? মানে টেম্পারেচার বাড়বে এবং রেজিস্ট্যান্স কমবে। রোধাঙ্ক মানে রেজিস্টিভিটি, ফাইন, অসুবিধা নেই। মানে টেম্পারেচার বাড়ার সাথে সাথে রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি কমবে। কার? অর্ধপরিবাহীর ক্ষেত্রে। অর্ধপরিবাহী যেরকম সিলিকন হতে পারে, জার্মেনিয়াম হতে পারে, যাতে বাইরের কক্ষে 4টে করে ইলেকট্রন থাকে, ঠিক আছে? আচ্ছা, এবার ঘটনাটা হচ্ছে গিয়ে কি কেন হয় এটা, সেটা কি জানো? নিশ্চয়ই জানো তোমরা, আমি আরেকবার একটুখানি বলে দিই। অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমরা দুটো ব্যান্ড পাই, এক কন্ডাকশন ব্যান্ড, সেকেন্ড ভ্যালেন্স ব্যান্ড পাই।
মানে অর্ধপরিবাহী আমরা তাদেরকেই বলি যে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে একটা ফাইনাইট এনার্জি গ্যাপ থাকে, ঠিক আছে, খুবই কম এনার্জি গ্যাপ থাকে। মানে তোমার 3 GeV ভেতরে থাকে, 1 GeV টু 3 GeV বলতে পারো তুমি অ্যাপ্রক্সিমেট। যদি ব্যান্ড গ্যাপটা অতখানি হয় সেটাকে বলি আমরা অর্ধপরিবাহী। যাই হোক, ঘটনাটা কি হয়, মানে অর্ধপরিবাহীর ক্ষেত্রে এই কন্ডাকশন ব্যান্ডে ফ্রি ইলেকট্রনের সংখ্যা খুবই খুবই কম, নেই বললেই চলে, একদমই কম। এবং ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রনসগুলো রয়েছে, ইলেকট্রনস। ওকে, এবার যখনই আমরা বাইরে থেকে এনার্জি প্রোভাইড করি তখন কী হয়, ভ্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রনসগুলো সমযোজী বন্ধন করে আছে সেই ইলেকট্রনসগুলো সমযোজী বন্ধন ব্রেক করে কন্ডাকশন ব্যান্ডে চলে আসে টেম্পারেচার ইনক্রিজ করার দরুন। তার ফলে কি হয়, কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের সংখ্যা বাড়তে থাকে। কন্ডাকশন ব্যান্ডে যত ইলেকট্রন যাবে সেগুলো কি ফ্রি ইলেকট্রন হিসেবে ট্রিট হবে, বুঝতে পারলে? তাই ইলেকট্রন সংখ্যা যত বাড়বে কন্ডাকশন ব্যান্ডে তত কী হবে, তার ইলেকট্রন সংখ্যা বাড়ছে মানে কি, তার কন্ডাক্টিভিটি বাড়ছে, রেজিস্ট্যান্স কমে যাচ্ছে, বুঝতে পারলে? কিন্তু পরিবাহীর ক্ষেত্রে কি হয়, পরিবাহীর ক্ষেত্রে এই কন্ডাকশন ব্যান্ড এবং যে ভ্যালেন্স ব্যান্ড ওভারল্যাপ অবস্থায় থাকে। মানে ভ্যালেন্স মানে অ্যাকচুয়ালি সমস্ত ইলেকট্রন কি কন্ডাকশন ব্যান্ডে থাকে, তাহলে কন্ডাকশন ব্যান্ডে ফ্রি ইলেকট্রনের সংখ্যা হিউজ হিউজ পরিমাণে ফ্রি ইলেকট্রন থাকে। এবার যদি তুমি টেম্পারেচার ইনক্রিজ করো তাহলে কি হবে, টেম্পারেচার ইনক্রিজ করার দরুন ইলেকট্রনগুলো কাইনেটিক এনার্জি বাড়তে থাকবে, একে অপরকে ধাক্কা মারতে শুরু করবে, কলিশন বেশি হবে, তাদের মধ্যে মানে গ্যাপ কম হবে, মিন ফ্রি পাথটা কমে যাবে। যেরকম তুমি দেখো না, ধরো একটা রাস্তায় তুমি যাচ্ছ, রাস্তায় যদি ধর গন্ডগোল শুরু হয়ে যায়, প্রচুর জ্যাম যদি লেগে যায়, তখন কি তুমি খুব ইজিলি পাস করতে পারবে না, প্রচুর কলিশন হবে, তাই না? তার ফলে কি তোমার রেজিস্ট্যান্সটা বাড়তে থাকবে, সুতরাং কন্ডাক্টিভিটি কমতে থাকবে। তার জন্য কন্ডাক্টরের ক্ষেত্রে কি টেম্পারেচার বাড়ালে পরে কন্ডাক্টিভিটি কমে, রেজিস্ট্যান্স বাড়ে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এগুলো কিন্তু আগেও অনেকবার বুঝিয়েছি, তোমরা নিশ্চয়ই জানো। তো নেক্সট কোশ্চেনটা দেখবো আমরা, কোনটা, এটা তাই না? হ্যাঁ, গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার যুক্ত থাকে, অবশ্যই লাইফ তারের সাথে যুক্ত করতে হবে। দেখো অ্যাকচুয়ালি লাইফ তার দিয়েই তো কারেন্টটা ঢুকবে। ধরো এনি হাউ তোমার বাড়িতে ট্রান্সফরমার থেকে বেশি পরিমাণে কারেন্ট সাপ্লাই হয়ে যাচ্ছে, এনি হাউ, ঠিক আছে, তাহলে তার কারেন্টটা কোথা দিয়ে আসবে, লাইফ তারের থ্রু দিয়ে আসবে কারেন্টটা। এইবার তুমি যদি লাইফ তারে যদি ফিউজ তারটা লাগিয়ে দাও তাহলে কি ফিউজ তারটা কী হবে, বেশি কারেন্ট পেয়ে সে গলে যাবে, বেশি কারেন্ট পেয়ে সে গলে যাবে, তার ফলে কি তোমার বাড়িটা কি বিপদ থেকে মুক্তি পাবে, তাই না? তোমরা নিশ্চয়ই জানো ফিউজ তার কী এবং ফিউজ তার কী কী দিয়ে তৈরি হয়, ফিউজ তার কাকে বলে, অবশ্যই অবশ্যই কিন্তু এগুলোকে মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, আর এখানে মনে রাখবে লাইফ তার, নিউট্রাল তার, আর্থ তার, এদের কালার কি হয়, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের কাছে। আশা করি তোমরা সবাই জানো, যদি না জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি বলে দেবো। আচ্ছা, পরমাণু চুল্লিতে ভারী জল ব্যবহার করা হয় কি হিসেবে, মডারেটর হিসেবে। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। ব্যাপারটা কি হয়, পরমাণু চুল্লিতে মানে যেখানে ধরো অ্যাটমিক বোম তুমি তৈরি করবে, এবার ধরো অ্যাটমিক বোম তৈরি করার ক্ষেত্রে কি হয়, ইউরেনিয়ামের যখন বিয়োজন ঘটানো হচ্ছে, মানে ধরো একটা স্লো নিউট্রন দিয়ে ধাক্কা মারা হলো, ইয়েটা ইউরেনিয়ামটা ভেঙে গেল, ঠিক আছে, ভেঙে গিয়ে সেখান থেকে 3টে আরও নিউট্রন উৎপন্ন করলো, সেই 3টে নিউট্রন আবার কি মুভ করতে শুরু করে, ফাস্ট মুভ করে, এবার তারা গিয়ে আবার আরেকটা ইউরেনিয়াম অ্যাটমকে ধাক্কা মারলো, দিয়ে সেখান থেকে চেন রিয়াকশনে মানে প্রচুর নিউট্রন উৎপন্ন হয়, রাইট? এবার তাদের যে গতিটাকে একটু ধীর করার জন্য, মানে স্থির কর মানে গতিটাকে মন্দীভূত করার জন্যে আমরা মডারেটর ইউজ করি। মডারেটর হিসেবে কি ভারী জলকে ইউজ করা হয়ে থাকে। ভারী জলের সংকেত কি বলো তো? সিম্পল জলের সংকেত তোমরা H2O পড়েছো, এটা সিম্পল জল, নর্মাল জল, যে জলটা আমরা খাই। ভারী জল তোমার কি D2O হবে, ওকে। ডয়টেরিয়াম, ডয়টেরিয়ামটা কি তোমার হাইড্রোজেনের একটা আইসোটোপ। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন। হ্যাঁ, এখানে কি বলছে দেখো, লিথিয়াম LiH, হ্যাঁ, হাইড্রাইট অণুতে হাইড্রোজেন কোন নোবেল গ্যাসের ন্যায় গঠন লাভ করে। আচ্ছা, এখানে খুবই ইন্টারেস্টিং কোশ্চেনটা। লিথিয়াম আর হাইড্রোজেন, দেখো তুমি যদি ভালো করে দেখো, লিথিয়ামের বাইরের কক্ষে 3টে ইলেকট্রন থাকে, রাইট? মানে লিথিয়ামের 3, আমি যদি ইলেকট্রন কনফিগারেশন দেখি 1s2 2s1 হবে, মানে বাইরের কক্ষে একটা ইলেকট্রন রয়েছে,
আমি যদি হাইড্রোজেন দেখি 1, রাইট, 1s1 হবে। এবার এদেরকে তুমি যুক্ত করে দিয়েছো, তার মানে কি হয়েছে, এই লিথিয়ামটা স্টেবল হওয়ার জন্য এই ইলেকট্রনটাকে ত্যাগ করে দেবে, এবং এই হাইড্রোজেনটা স্টেবল হওয়ার জন্য এই ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করে নেবে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে বাইরের কক্ষে হয়ে গেল এখন 1s2, আর লিথিয়ামের ক্ষেত্রে বাইরের কক্ষে হয়ে গেল 1s2। তাহলে দুজনে মিলে স্টেবল হয়ে গেল। তাহলে এ কি করেছে বলো, এ ইলেকট্রন ত্যাগ করেছে, প্লাস করে দিলাম, এই ইলেকট্রন গ্রহণ করেছে, মাইনাস করে দিলাম, নো প্রবলেম। দিয়ে এরা কিন্তু স্টেবল হয়ে গেল, এরা কি হয়ে গেল, স্টেবল হয়ে গেল। তাহলে পরে এইবার দেখো, তাহলে বলছে কোন নোবেল গ্যাসের মতো আচরণ করবে, গঠন করবে। তাহলে এইটা, এই যে H মাইনাস মানে H1 মাইনাস, এটা কি 1s2, 1s2 কার হয় বলো, হিলিয়ামের হয় না, 1s2, তাই না? তাহলে এটা কার মতো আচরণ করছে, হিলিয়াম গ্যাসের মতো আচরণ করবে। হিলিয়াম একটা কি, নোবেল গ্যাস, এটা স্টেবল, তাই না? তাহলে এটা হিলিয়াম গ্যাসের মতো আচরণ করবে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। আচ্ছা, বলছে মৌলের, মানে এইভাবে তোমাকে করতে হবে, হ্যাঁ। বলছে মৌলের কোন ধর্মের ভিত্তিতে আধুনিক পর্যায় সারণী গঠিত হয়েছে, এটা তোমরা সবাই জানো, পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, অ্যাটমিক নাম্বার, হ্যাঁ। বলছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যানোডে কি বিক্রিয়া ঘটে, অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে। ক্লিয়ার হয়েছে, অ্যানোডে কি হয়, জারণ বিক্রিয়া ঘটে। আচ্ছা, যেরকম দেখো না, তুমি জানো নিশ্চয়ই, ধরো আমি যদি তড়িৎদ্বার দেখাই, একটা ক্যাথোড একটা অ্যানোড থাকে, এটা মনে করো ক্যাথোড, ক্যাথোড মানে মাইনাস, অ্যানোড মানে প্লাস। এখানে যদি আমি NaCl যদি নিই, তাহলে Na প্লাস Cl মাইনাসে ভেঙে যাবে। এইখানে এই ব্যাটা, এই ক্লোরিনটা এইখানে আসবে, আর এই যে সোডিয়ামটা আয়নটা এদিকে চলে আসবে, তাই তো? তাহলে এই ব্যাটাটা কি করছে, এখানে দেখো ইলেকট্রনগুলোকে কিন্তু, মানে এই যখন এইখানে আসছে তখন এই ক্লোরিনটা কি করছে, ক্লোরিন মাইনাস অবস্থায় আছে। মাইনাস মানে কি, মাইনাস মানে এটা একটা আয়ন, অবশ্যই মাইনাস মানে সে হচ্ছে তোমার ইলেকট্রন ধরে আছে, মানে মানে যা যতগুলো ইলেকট্রন থাকার কথা তার থেকে বেশি ইলেকট্রন নিয়ে আছে, তাহলে এ কী করবে, ইলেকট্রন ত্যাগ করে দেবে। ইলেকট্রন ত্যাগ করে সে অ্যাটম হয়ে গেল। এবার আরেকটা ক্লোরিনকে নিয়ে সে মানে Cl2 উৎপন্ন করবে, গ্যাস উৎপন্ন করে ফেলবে, রাইট। এখান থেকে কি, তারপরে কি ক্লোরাইড গ্যাস উৎপন্ন হবে। তাহলে কি হচ্ছে, ইলেকট্রন সে এটা ত্যাগ করে দিল। ইলেকট্রন ত্যাগ করা মানে কি, সেটা জারণ ঘটানো। তাহলে এখানে কি ঘটলো, জারণ ঘটলো। বুঝে করো বাবা, এখানে তাহলে জারণ ঘটলো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট। আচ্ছা, এখানে হচ্ছে লা ব্যাংক পদ্ধতিতে প্রস্তুত করা হয় HCl, মনে রাখতে হবে এটা। লা ব্যাংক পদ্ধতিতে কি তৈরি করা হয়, HCl তৈরি করা হয়। ওকে, বলছে গ্যালভানাইজেশন পদ্ধতিতে কোন ধাতু ব্যবহৃত হয়। তাহলে গ্যালভানাইজেশন পদ্ধতিতে কোন ধাতু ব্যবহৃত হয় সেটা তোমাকে জানতে হবে। ওকে, গ্যালভানাইজেশন পদ্ধতিতে সাধারণত কী ব্যবহার করা হয়ে থাকে, কোন ধাতু, জেডেন, জিঙ্ক ব্যবহার করা থাকে। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন বলছে প্রদত্ত কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাধারণ সংকেত। অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাধারণ সংকেত জানতে চেয়েছে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে যেটা একটা অ্যালকিন হয়, একটা অ্যালকাইন হয়। তাহলে অ্যালকিন আর অ্যালকাইনের সাধারণ সংকেত তোমাকে জানতে হবে। কি হয়, এটা C2H2N, যেটা অ্যালকিন বলে থাকি আমরা, আর এটা C2H2N-2, এটাকে আমরা অ্যালকাইন বলে থাকি। এটা অ্যালকিন বলে থাকি আমরা, এটা অ্যালকাইন হলো। এটা সাধারণ সংকেত। এবার অপশনে কোনটা জানতে চেয়েছে, দুটোই কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সো যে কোনো একটা অপশন থাকলেই হবে। তাহলে এখানে এই অপশনটা কারেক্ট হবে তোমার। দেখো CnH2n-2, এবং যদি এটার বদলে যদি এটা দিত তাও তোমার আনসার হতো। ওকে, আচ্ছা, আর এখানে কিন্তু এনের ভ্যালুটা কিন্তু অ্যালকিনের ক্ষেত্রে মানে এটা 2 দিয়েছি, মানে অ্যাকচুয়ালি এখানে C2 না দিয়ে Cn বলতে পারো তুমি, মানে যেটা আমি বলেছি এখানটা n, এটা n বলাটা বেশি গুরুত্বপূর্ণ। ওকে, অ্যাকচুয়ালি n এর ভ্যালুটা কোথা থেকে শুরু হয়, 2 থেকে শুরু হয়। অ্যালকিনের ক্ষেত্রে n এর ভ্যালুটা 2 থেকে শুরু হয়।
আচ্ছা, এমসিকিউ শেষ হয়ে গেল না? হ্যাঁ, এমসিকিউ শেষ। নেক্সট কোশ্চেনগুলো দেখো এবার। এখানে কি বলছে? এখানে বলছে ইউভি রশ্মির প্রভাবে সিএফসি থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেন বিয়োজিত করে দেয়? ক্লোরিন। ঠিক আছে, এখান থেকে কি বলবো আমরা? সম্পৃক্ত ক্লোরিন গ্যাস নির্গত হয়, যেটা মানে ক্লোরিন যে পরমাণু, ওটা ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়। নেক্সট কি বলছে? বলছে জ্বালানির তাপন মূল্যের এসআই একক কি? তাপন মূল্য। তাহলে তাপন মূল্য কাকে বলে সেটা তোমাকে জানতে হবে, তাই না? মানে ধরো 1 কেজি তুমি একটা নিলে, তুমি মানে কোনো পদার্থ নিলে, সেটাকে জ্বালাতে যে পরিমাণ এনার্জি তোমার লাগবে, সেটা কি তুমি তাপন মূল্য বলবে। তাহলে কেলভিন পার, ঠিক আছে, কেজি। ওকে, এটা তাহলে মানে জ্বালানির যে তাপনমূলক, সেটা কেলভিন হয়, কেলভিন না, জুল পার কেজি হবে। ওকে, মানে ধরো 1 কেজির কোনো অবজেক্ট বা কোনো পদার্থকে তুমি জ্বালালে, তার ফলে তুমি যে পরিমাণ এনার্জি পাবে, যে পরিমাণ শক্তি পাবে, সেটাকে তুমি তার জ্বালানির তাপন মূল্য বলবে। তার মানে কি? এনার্জি মানে জুল, তাই না? জুল পার কেজি। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো। বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে, আচ্ছা এখানে ইউভি রশ্মির প্রভাবে সিএফসি থেকে নির্গত কোন পরমাণু বললাম? এটা ক্লোরিন বললাম নিশ্চয়ই, এটা সক্রিয় ক্লোরিন। হ্যাঁ, সক্রিয় ক্লোরিন হবে। আর এটা তোমার হবে কি বললাম? জুল পার কেজি। আচ্ছা, হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? বায়ুমণ্ডলের কোন স্তরে মানে মেরুজ্যোতি আমরা দেখতে পাই, সেটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমার সাধারণত দেখবে যে আয়োনোস্ফিয়ারে সাধারণত আমরা মেরুজ্যোতি দেখতে পাই। মেরুজ্যোতি মানে তোমরা হয়তো মানে অনেক সময় প্লেনে করে গেলে দেখতে পাও, প্লেনে করে গেলে পরে দেখা যায়। এটা সাধারণত মানে উত্তর মেরু ও দক্ষিণ মেরুর দিকে দেখা যায়, মানে সুমেরু ও কুমেরুতে আমরা এই মেরুজ্যোতি দেখতে পাই, লাইটিং দেখতে পাই আমরা। ঠিক আছে, আকাশের মধ্যে নানাবিধ লাইটিং দেখতে পাই, সেটা আয়োনোস্ফিয়ারের জন্য হয়ে থাকে অ্যাকচুয়ালি। ওকে, আয়োনোস্ফিয়ারে প্রচুর চার্জ পার্টিকেল থাকে, তো তার জন্য সেখানে আমরা লাইটিং দেখতে পাই। ওকে, তো এটা হচ্ছে তোমার আয়োনোস্ফিয়ার হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলছে একই চাপ ও উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন একই হয়? অবশ্যই, মানে যদি তোমার টেম্পারেচার এবং প্রেশার যদি সেম থাকে, তাহলে যাই গ্যাস তুমি নাও না কেন, তার আয়তন কিন্তু একই থাকে। 22.4 লিটার যেরকম লিখে থাকি আমরা, তাই না? সবারই কিন্তু এক হবে, তাহলে এটা কী হবে? সত্য হবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বলছে চার্লসের সূত্র অনুসারে ভলিউম আর টেম্পারেচার, এটা কিন্তু কেলভিন স্কেলে বলে দিয়েছে, তার লেখচিত্র অঙ্কন করো। কারণ আমরা কি জানি? ভি প্রপোর্শনাল টু টি, যখন কি ভর আর প্রেশারটা কনস্ট্যান্ট। তো এটা যদি হয়, তাহলে লেখচিত্র তোমার কেমন হবে? এদিকে তুমি যদি ভলিউম প্লট করো, আর এদিকে যদি তুমি টেম্পারেচার প্লট করো, তাহলে তুমি কেমন প্লট পাবে? তুমি স্ট্রেট লাইন হুইচ ইজ পাসিং থ্রু অরিজিন, রাইট? পাসিং থ্রু অরিজিন, এরকম তুমি একটা প্লট পাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। বলছে আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান কত? তাহলে একটা আদর্শ পরিবাহী যদি তুমি নাও, আদর্শ পরিবাহী মানে কি? যেখানটায় মানে মানে খুবই সচ্ছল তুমি পরিবাহিতা তুমি পাবে, রাইট? তাহলে তাপ পরিবাহিতাঙ্কের যে মানটা হবে, সেটা কি? ইনফাইনাইট হবে, অসীম হবে, তাই না? অসীম হবে সেটা। আচ্ছা, এখানে বলছে উষ্ণতা বৃদ্ধিতে প্রসারণ ঘটে না এমন একটি পদার্থের নাম বল। ইনভার। লোহা আর নিকেলের কম্বিনেশন ফর্মকে বলে থাকি, মানে সংক্রান্তকে বলে থাকি আমরা ইনভার। ওকে, ইনভারটা সাধারণত প্রসারণ খুবই কম হয়, এটাকে অনেক কাজে এর জন্য আমরা ব্যবহার করে থাকি। যে কাঁচ নির্মিত কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? দেখো, এটা অনেক কিছু বোঝার আছে। তোমরা নিশ্চয়ই লেন্স নির্মাতার সূত্র জানো,
লেন্স নির্মাতার যে সূত্র বলে 1/ফোকাস ইকুয়াল টু মিউ মাইনাস 1। মিউটা তোমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য গ্লাস, মানে যে মেটেরিয়ালটা তুমি নিচ্ছ সেটা, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু তোমার সাপোজ তুমি যদি এয়ার নাও এয়ার, জল নিলে জল, সেটা এবার তুমি যেহেতু জলে ডোবাবে তুমি, তাহলে জলের রেসপেক্টে তার যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হবে সেটা, ঠিক আছে। তাহলে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইথ রেসপেক্ট টু এয়ার, ওকে, এরকম আমি লিখলাম -1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, এটা পাই আমরা। এবার দেখো তুমি যখনই একটা মিডিয়ামে ঢুকিয়ে দিচ্ছ, ঠিক আছে, যেরকম আমি বললাম যে মিউ, এটা এটা উল্টো লিখলাম আমি, এটা এরকম হয় ওয়াটার, এটা জি হবে, হ্যাঁ, মানে ওয়াটারের রেসপেক্ট, মানে এটা লেখার অর্থ হচ্ছে তোমার, দেখো ওয়াটার জি লেখার অর্থ হচ্ছে তোমার কি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইন গ্লাস ডিভাইডেড বাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইন ওয়াটার, ওকে। তাহলে দেখো ইন জেনারেল তুমি যদি বলো যে এয়ারের রেসপেক্টে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত কাছে, সেটা তুমি বলবে এটা, রাইট। যখন তুমি জলে ডোবাচ্ছ তখন কিন্তু তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে এই যে মিউটা, এইটা ভ্যালু, এই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে ওটা চেঞ্জ হওয়ার দরুন কী হবে, কমবে। এটা যদি কমে ফোকাসটা কী হবে, বাড়বে, তাই না? তাহলে ফোকাস দৈর্ঘ্য কী হবে, বৃদ্ধি পাবে। সিম্পল জিনিস, ভালো করে ভাবো। তুমি যখন এয়ার বলছো, এয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে অ্যাপ্রক্সিমেট আমরা এটাকে 1 ধরে থাকি, ক্লাসের ক্ষেত্রে আমরা বলি 1.5, বাট এইখানটায় ওয়াটারের ক্ষেত্রে আমরা কত বলি, অ্যাপ্রক্সিমেট 1.3 বলি, গ্লাসের ক্ষেত্রে 1.5 বলি, তাই তো? তাহলে এখানে যখন তুমি পুট করবে, মানে এখানে যখন তুমি পুট করো, যখন তুমি বেসিক্যালি তুমি এটাকে কম্প্যারিজন করে করতে পারো, গ্লাস আর মানে এয়ারের রেসপেক্টে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর ওয়াটারের মধ্যে ডোবানোর ফলে গ্লাসের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এই দুটো রিলেশনকে তুমি কম্পেয়ার করে করতে পারো। সাপোজ এটাকে 1 করে দাও, আর একটা যদি রিলেশন আমি লিখে দিই জাস্ট এরকমভাবে, -1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, এই দুটোকে কম্পেয়ার করে তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো যে F1 ইজ গ্রেটার দ্যান F2 হবে, ওকে। কারণ আচ্ছা, এটা তুমি যদি নাও ভাবো, তুমি জাস্ট ফিজিক্যালি ভাবো, তাহলে এটা যদি তুমি রেশিও করো, নিশ্চয়ই এটা 1-এর থেকে কম দেবে। তাহলে এই ভ্যালুটা 1-এর থেকে কম পাচ্ছ তুমি, 1-এর থেকে কম মানে কিছুটা কম ভ্যালু, কম ভ্যালু মানে কি, আবার নিচেরটা বেশি, তার মানে সিম্পল জিনিস, এটা কম মানে কি, নিচেরটা বেশি, তাহলে কি F1টা বেশি হয়ে গেল না? তাহলে কি জলের মধ্যে ডোবালে পরে কিন্তু লেন্সের ফোকাস দৈর্ঘ্য বাড়বে। তোমাকে এই কোয়েশ্চেনটা যদি এরকম বলতো, একটা দর্পণ, অবতল দর্পণকে জলে ডোবানো হলো, তাহলে কি তার ফোকাস দৈর্ঘ্য বাড়বে না কমবে, মানে ফোকাস দৈর্ঘ্য কি কোনো পরিবর্তন হবে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, একটা দর্পণের ক্ষেত্রে তার ফোকাস দৈর্ঘ্য কী পরিবর্তন হবে। ক্লিয়ার হয়েছে? একদম ইজি কোয়েশ্চেন কিন্তু, হ্যাঁ, তোমরা কিন্তু পারবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা দেখো কি বলছে। বলছে আলোর প্রতিসরাঙ্কের মাত্রীয় সংকেত কি? আলোর প্রতিসরাঙ্কের ডেফিনেশন বোঝো আগে। ফ্রি মিডিয়ামে লাইটের স্পিড ডিভাইডেড বাই মিডিয়ামে লাইটের স্পিড। তাহলে কি দুটো তো স্পিড রে বাবা, তাহলে এর কোনো মানে মাত্রা নেই, ডাইমেনশন নেই, তাই না? এর কোনো মাত্রা নেই। মাত্রীয় সংকেত তোমাকে লিখতে বলে তুমি লিখতে পারো m0 l0 t0, সব কিছু টু দি পাওয়ার 0 হবে, কারণ কি এটা ডাইমেনশনলেস, মাত্রা নেই, মাত্রাহীন, ওকে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি? দেখো নিউক্লিয় সংযোজন মানে কি, সেখানে নিউক্লিয়ার মানে ফিউশন, মানে যেরকম ধরো তোমার সূর্যে, ঠিক আছে, নিউক্লিয়ার ফিউশন হচ্ছে, মানে হাইড্রোজেন যুক্ত হয়ে কি হচ্ছে, সেখানে হিলিয়াম উৎপন্ন করছে, সেখানে হিলিয়াম উৎপন্ন করে, মানে হাইড্রোজেন যুক্ত হয়ে হিলিয়াম, নানাবিধ মানে হচ্ছে আর কি, সংযোজন হচ্ছে সেখানটায়, তাই না? তাহলে মানে নিউক্লিয় সংযোজন যে শক্তি মুক্ত হয় তার উৎস কি? উৎস বলতে অ্যাকচুয়ালি দেখো, নিউক্লিয়ার সংযোজন ঘটতে গেলে নিউক্লিয়ার ফিশন কিন্তু আগে ঘটাতে হয়, ঠিক আছে? নিউক্লিয়ার সংযোজন ঘটাতে গেলে কিন্তু নিউক্লিয়ার ফিশন আগে ঘটাতে হয়, কারণ কি সেখানে হিউজ পরিমাণ এনার্জির প্রয়োজন হয়।
এনার্জি আমাদেরকে দিতে হয়। ওকে, তোমরা কি মাস ডিফেক্ট পড়েছো? মাস ডিফেক্ট আমরা যেটা জানি সেইখান থেকে কিন্তু আমরা এই যে শক্তিটা আমরা পেয়ে থাকি। অ্যাকচুয়ালি এইটা তোমার আইনস্টাইনের যে E=mc² সেখান থেকে পাই আমরা। ধরো তোমাকে জিনিসটা একটু বোঝাই আমি। ধরো তুমি যদি একটা অ্যাটম ধরো, অ্যাটমের ভেতরে নিউক্লিয়াস রয়েছে। নিউক্লিয়াসের মানে কি? নিউক্লিয়াসের ভেতরে তোমার নিউট্রন রয়েছে, প্রোটন রয়েছে, রাইট? নিউট্রন প্রোটন রয়েছে। একদম সিম্পল ওয়েতে বোঝার চেষ্টা করো। নিউট্রন রয়েছে, প্রোটন রয়েছে। এবার ঘটনাটা কি হয়, এই যে নিউট্রন প্রোটন এদেরকে কিন্তু একটা সূত্রে কিন্তু বেঁধে রেখে দিয়েছে, তাই না? এই যে এদের মধ্যে একটা বাইন্ডিং এনার্জি রয়েছে, বন্ধন শক্তি রয়েছে। তুমি যদি এদের মানে আমি বলছি একদম সিম্পল ওয়েতে, এদের যদি তুমি ধরো মাস ক্যালকুলেট করো, তুমি প্রোটনের মাস জানো, তুমি নিউটনের মাস জানো। ধরো একটা নিউক্লিয়াসের মধ্যে 5খানা প্রোটন রয়েছে, 5খানা নিউটন রয়েছে। তাহলে তুমি 5খানা প্রোটনের মাস জানো, প্রত্যেকটা প্রোটনের মাস জানো, 5 দিয়ে গুণ করে দেবে। প্রত্যেকটা নিউটনের মাস জানো, 5 দিয়ে গুণ করে দেবে, দিয়ে তুমি একটা মাস পাবে তুমি, তাই তো? তুমি একটা নিউক্লিয়াসের মাস পাবে তুমি, রাইট? বাট এক্সপেরিমেন্টালি যেটা পাই আমরা এই নিউক্লিয়াসটার মাস, এর থেকে কিছুটা যে মাসটা এখানে ক্যালকুলেট করা হয় তার থেকে কিছুটা কম পাওয়া যায়। কেন, তাই না? অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয় দেখো, কিছুটা কম পাওয়ার একটা কারণ রয়েছে। কারণটা কি বলো তো? মানে এইখানে ধরো যা মাস পাবে তুমি, প্রত্যেকটা প্রোটন আর প্রত্যেকটা নিউটনের মাস মানে যোগ করে তুমি পুরো যে নিউক্লিয়াসটা তার মাস কিন্তু কিছুটা কম পাবে। তাহলে মাসের কিছুটা ত্রুটি হচ্ছে না? মাস পাওয়ার কথা ছিল এটা, কিন্তু মাস তুমি কিছুটা কম পাচ্ছ, তাহলে মাসের কিছুটা কিন্তু ত্রুটি হচ্ছে। এটা বলে মাস ডিফেক্ট, এটাকে বলা হয়ে থাকে মাস ডিফেক্ট। এটা কি হয়? এটা হয় হচ্ছে কি নিউট্রন আর যে প্রোটন বা প্রোটন নিউটন এদের মধ্যে বাইন্ড করে রাখার জন্য এনার্জিতে কনভার্ট হয়ে যায়। কারণ আমরা কি জানি E=mc²। মাস কি এনার্জিতে কনভার্ট হতে পারে? তাহলে ওই কিছু মাস কি হয় তাদের মধ্যে, মানে প্রোটন নিউটন প্রোটন এদের মধ্যে বাইন্ড করে রাখতে, বদ্ধ করে রাখার জন্য ওই মাস এনার্জিতে কনভার্ট হয়ে যায়। তার মানে কি ওই মাসটা বাইন্ডিং এনার্জিতে কনভার্ট হয়ে যায়। বুঝতে পারলে? তাহলে ওইটাকে বলে আমরা মাস ডিফেক্ট। ওটাকে বলে থাকি আমরা মাস ডিফেক্ট। তোমাকে যদি মাস ডিফেক্ট ক্যালকুলেট করতে বলে তাহলে তুমি এটা লিখতে পারো, ডেল্টা এম হচ্ছে তোমার মাস ডিফেক্ট। সেটা কি হতে পারে দেখো, ধরো পি সংখ্যক প্রোটন রয়েছে। পি প্রোটন মানে অ্যাটমিক নাম্বার বলতে পারো তুমি জেড, যার প্রত্যেকটার মাস এমপি, প্লাস এন নাম্বার অফ নিউটন রয়েছে, প্রত্যেকের মাস হচ্ছে তোমার এম এন, মাইনাস এম এ কমা জেড। এটা কি? এটা তোমার এক্সপেরিমেন্টালি মেজার্ড মাস অফ দ্য নিউক্লিয়াস। আর এটা তুমি কি হাতে ক্যালকুলেট করছো, তুমি প্রত্যেকটা প্রোটনের মাস যোগ করছো, প্রত্যেকটা নিউটনের মাস যোগ করছো, কিন্তু দেখো কিছুটা পরিমাণ কম মাস পাচ্ছ। এটা কি বলছি কি আমরা মাস ডিফেক্ট। এই মাস ডিফেক্টটা কি হয়? এই মাস ডিফেক্টটা বাইন্ডিং এনার্জিতে কনভার্ট হয়ে যায়, সেটা কি ডেল্টা এম ইন্টু c²। বুঝতে পারলে? এই প্রোটন নিউট্রন তাদেরকে এক সূত্রে বেঁধে রাখার এনার্জিতে কনভার্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি নিউক্লিয়াস সংযোজনে যে শক্তি মুক্ত হয়, তার মানে কি দেখো ভালো করে বোঝো। এবার এটাকে যখন আমি ভাঙবো বা এটা যখন পরপর যখন যুক্ত হবে, ধরো মানে এরকম কথা বলি, সংযোজন মানে কি দুটো যুক্ত হবে, একটা নিউক্লিয়াস ধরো হাইড্রোজেন দুটো হাইড্রোজেন যুক্ত হবে। যুক্ত হলে কি হবে? তাহলে এই যে প্রোটন রয়েছে, প্রোটনের মধ্যে যখন একটার মধ্যে চলে আসে, তার মধ্যে কি এটা মানে কি এদের যে কিছু মাস, সেই মাসটা কী করবে? একে দিয়ে দেবে। কারণ কি ওই প্রোটনের মধ্যে একটা বাইন্ডিং এনার্জি করতে হবে না, বদ্ধ করে রাখতে হবে না। বুঝতে পারলে? তাহলে কি সেই বাইন্ডিং এনার্জিটা রিলিজ হয়ে যাবে। মানে যখন যুক্ত হবে তখন কি কিছুটা পরিমাণ কি বাইন্ডিং এনার্জিতে চলে যাবে। তার মানে কি এই মাসের কিছুটা কি ত্রুটি হবে তখন। বুঝতে পারলে? তাহলে মাস ডিফেক্ট কিন্তু মেন উৎস। আচ্ছা, আর নিউক্লিয়ার সংযোজন ঘটাতে গেলে কিন্তু নিউক্লিয়র বিয়োজন কিন্তু লাগে, মানে হিউজ পরিমাণে এনার্জি লাগে। তুমি দেখো না, দুটো নিউক্লিয়াসকে পরস্পর তুমি যুক্ত করে দেবে, যুক্ত করতে গেলে কিন্তু আগে মানে প্রচুর পরিমাণে এনার্জি দরকার হবে। এমনি তুমি যুক্ত করতে পারবে না,
প্রচুর পরিমাণে এনার্জির প্রয়োজন হয়। ক্লিয়ার হয়েছে? সেটাই তার জন্য বলা হয় নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয়ার মানে বিয়োজন ঘটানো হয়। ওকে, আচ্ছা, পৃথিবীর বয়স নির্ণয়ের ক্ষেত্রে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়? সাধারণত ইউরেনিয়ামের আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। পৃথিবীর বয়স নির্ধারণের ক্ষেত্রে আমরা ইউরেনিয়ামে ব্যবহার করে থাকি। বাট তুমি ধরো কোনো জীবাশ্ম যদি তুমি বয়স নির্ণয় করতে, তুমি গাছের বয়স নির্ণয় করতে কোনো মানে, তাহলে তোমরা সাধারণত কার্বন 14কে ইউজ করে থাকো, তাই না? বাট পৃথিবীর বয়সকে কিন্তু ইউরেনিয়ামকে ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, কোষের তড়িৎচালক বল মাপা হয়ে থাকে পোটেনশিওমিটারের সাহায্যে, তাই না? এগুলো প্র্যাকটিক্যাল তোমরা এইচএসে কি করবে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী কিসের দিক নির্দেশ করে? তর্জনী তোমার ম্যাগনেটিক ফিল্ডের দিক নির্দেশ করে। তুমি বামহস্তকে তুমি মানে বৃদ্ধাঙ্গুলি, তর্জনী আর মধ্যমাকে যদি পরস্পরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখো, তাহলে তর্জনী তোমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন রিপ্রেজেন্ট করে, আর মধ্যমা তোমার হচ্ছে গিয়ে কারেন্টের ডিরেকশনকে রিপ্রেজেন্ট করে, কারেন্টের ফ্লোকে রিপ্রেজেন্ট করে, আর বৃদ্ধাঙ্গুলি তোমার কি ফোর্সকে রিপ্রেজেন্ট করে। ক্লিয়ার হয়েছে? বৃদ্ধাঙ্গুলি ফোর্সকে রিপ্রেজেন্ট করে। এগুলো একটুখানি জানতে হবে। ওকে, বলছে তীব্র তড়িৎ ধনাত্মক মৌল কোনটা? সিজিয়াম। তাহলে সিজিয়াম হচ্ছে তোমার তীব্র তড়িৎ ধনাত্মক মৌল। গ্রুপ 17 যে মৌল সেটা কি? হ্যালোজেন মৌল, সুতরাং ডি অপশন। ধাতু সংকর কাঁসাতে, কাঁসা মানে কি বলেছিলাম? কাতাটি, কা ফর কাঁসা, তা ফর তামা, কপার, টি ফর টিন মানে এসএন, তাই তো? তাহলে কি থাকে মানে কপার আর টিন থাকে, তাহলে এটা হবে তোমার অপশন এ। খাদ্য লবণ একটাই পড়ে আছে, তৈজয়ী যৌগ, আমরা সবাই জানি NaCl, তাই না? ওকে, ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণুর নাম লেখো। তুমি N2 বলতে পারো, N2 নাইট্রোজেন গ্যাস অণু। ওকে, বলছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন শক্তিতে রূপান্তরিত? সিম্পল জিনিস, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। ওকে, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত। এই কোশ্চেনটা কিন্তু অনেকগুলো টেস্ট পেপারে রয়েছে, অনেকগুলো মানে সেটে রয়েছে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। বলছে তড়িৎ কোষের যে তড়িৎদ্বার ব্যাটারির ঋণাত্মক মেরুর সাথে যুক্ত থাকে তাকে কি বলে? তাকে আমরা ক্যাথোড বলে থাকি। ঋণাত্মক ক্যাথোড হয়ে থাকে, এটা ক্যাথোড মানে মাইনাস, এটা অ্যানোড প্লাস। এটা যদি ব্যাটারি কানেক্ট করি আমরা, এইভাবে ব্যাটারি কানেক্ট করা হয়ে থাকে, ঠিক আছে? এটা তোমার জলের মধ্যে রয়েছে মাইনাস প্লাস, তাহলে ক্যাথোডের সাথে ঋণাত্মক মেরুটাকে যুক্ত করা হয়ে থাকে। হচ্ছে তামার ওপর রূপার যে প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করা হয়ে থাকে? এটা আমরা ব্যবহার করে থাকি পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। এর যদি সংকেত লিখি আমরা, এটা পটাশিয়াম কে, আর্জেন্টো AG, সায়ানাইড CN এর হোল 2, এটা পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। ওকে, গেল। বলছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড কাকে বলে? কিছুই না, মানে তোমার সালফিউরিক অ্যাসিডকে অ্যাকচুয়ালি 98% সালফিউরিক অ্যাসিড, মানে ম্যাক্সিমাম সালফিউরিক অ্যাসিড, মানে তুমি এটা 98% সালফিউরিক অ্যাসিড নিলে, এবার তার উপর দিয়ে মনে করো সালফার ট্রাই অক্সাইড মানে SO3, ট্রাই বলছি 3টে, তাহলে SO3কে যদি তুমি চালনা করো তাহলে সেইখান থেকেই তুমি ধূমায়মান সালফিউরিক অ্যাসিড তুমি পাবে, বুঝতে পারলে? তৈলাক্ত মানে সালফিউরিক অ্যাসিড পাওয়া যায়, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড পাওয়া যায়, সেটাকে আমরা তৈলাক্ত বলে সেটাকে বলে থাকি আমরা কি? অলিয়াম বলে থাকি। মানে তুমি যদি সংকেত দেখো তাহলে এরকম হয়, SO3 রিয়াক্ট করে কি H2SO4 এর সাথে, এটা রিয়াকশন করে উৎপন্ন করে, দেখো H2S2O7, এটাকে বলে থাকি আমরা অলিয়াম। অনেক সময় এটাকে বলা হয়ে থাকে পাইরোসালফিউরিক অ্যাসিড। ওকে, অলিয়াম নাম থেকে বুঝতে পারছো এটা তৈলাক্ত মানে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, তৈলাক্ত, হ্যাঁ, মানে যখন তুমি 98% সালফিউরিক অ্যাসিডের মধ্যে যখন তুমি সালফার ট্রাই অক্সাইডকে চালনা করবে তখনই কিন্তু অলিয়ামটা উৎপন্ন হয়ে থাকে। ওকে, বলছে কোন অ্যাসিডকে মিউরিয়েটিক অ্যাসিড বলে? ঠিক আছে, মিউরিয়েটিক অ্যাসিড বলা হয় HCl-কে মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়ে থাকে, ঠিক আছে? বলছে অসওয়াল্ড পদ্ধতিতে কোন অ্যাসিড তৈরি করা হয়? নাইট্রিক অ্যাসিড, HNO3, হ্যাঁ, HNO3কে তৈরি করা হয়ে থাকে।
আচ্ছা, বলছে অ্যালকিন শ্রেণীর প্রথম যৌগটির নাম ও সংকেত লেখো। আচ্ছা, অ্যালকিন শ্রেণী আমরা সবাই জানি, অ্যালকিন শ্রেণী মানে কি, CnH2n হবে। প্রথম শ্রেণী এখানটায় মনে রাখবে n=2 থেকে শুরু হয়, তাহলে প্রথম শ্রেণী মানে কি হবে, C2H4, এটা তোমার কি প্রথম শ্রেণী, তোমার C2H4, C2 ইথিন বা ইথানল বলতে পারি আমরা। ওকে, নেক্সট কোশ্চেনটা বলছে এটা 1 2 3 মানে প্রোপানল হবে, এটা তোমরা সবাই জানো, IUPAC নাম কি হবে, প্রোপানল। ওকে, বলছে অ্যাসিটিক অ্যাসিডে NaHCO3 যদি মানে সোডিয়াম বাইকার্বনেট যুক্ত করা হয় তাহলে কোন গ্যাস নির্গত হয়, এটাও সোজা একদম। অ্যাসিটিক অ্যাসিড মানে ভিনিগার, CH3COOH, এর সাথে তুমি যুক্ত করছো সোডিয়াম বাইকার্বনেট, ওকে, CO3, এটা রিয়াকশন উৎপন্ন করে, দেখো CH3COO, এই এইচটা রিপ্লেস হয়ে যাবে সোডিয়াম দ্বারা এবং এখানে উৎপন্ন করবে CO2 আর এখানে H2O, দেখো পুরো ব্যালেন্স রয়েছে। তাহলে এখানে কোন গ্যাস উৎপন্ন করছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করছে, তাহলে এখানে আনসার কোনটা হবে, কার্বন ডাইঅক্সাইড। ওকে, তাহলে কার্বন ডাইঅক্সাইড তোমার কারেক্ট আনসার হবে। ক্লিয়ার হয়েছে? প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে করো, দেখো বুঝতে পারো সব কিছুই, আর কোশ্চেনগুলো করলে পরে তুমি বুঝতে পারবে যে প্রিভিয়াস যে সেটগুলো রয়েছে তার সাথে কতটা মিল, মানে একই ধরনের কোশ্চেন বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে? তো এগুলো করলে মোটামুটি তোমাদের কোনো অসুবিধা থাকবে না, হ্যাঁ, মানে অনেকটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আর বইটাকে ভালো করে প্র্যাকটিস করো, লিখে প্র্যাকটিস করো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক বেশি করে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর একটা। সো থ্যাংক ইউ।